জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম একেবারে বাধ্যতামূলক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। আচ্ছা, এই নির্দেশিকায় কি রয়েছে জানবো। নয়াদিল্লি থেকে আমার সঙ্গে মৈত্রী রয়েছেন। মৈত্রী, দেখো, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে রাষ্ট্রগীত বা ন্যাশনাল সং বন্দে মাতরম নিয়ে, এবং সেখানে কি উল্লেখ করা হয়েছে, এতদিন পর্যন্ত বন্দে মাতরম নিয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইন ছিল না, অর্থাৎ বন্দে মাতরম কোন পরিস্থিতিতে গাওয়া হবে, কতটা গাওয়া হবে এবং সেক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে সেই বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গান গাইতে হবে, এবং এটি কখন গাইতে হবে, যখন বন্দে মাতরম যখন পতাকা উত্তোলন করা হবে তখন জাতীয় সঙ্গীতের আগে এই রাষ্ট্রগীত গাইতে হবে, এবং তার 3 মিনিট 10 সেকেন্ডের এই 6টি স্তবক সেই অংশটি গাইতে হবে। রাষ্ট্রপতি যখন কোথাও পৌঁছবেন তখন এই গানটি বাজাতে হবে। রাষ্ট্রপতি যখন দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন তার আগে এই গানটি বাজাতে হবে, এবং একই নিয়ম কার্যকর হবে রাজ্যপালের ক্ষেত্রে, অর্থাৎ রাজ্যপাল কোনোখানে পৌঁছানোর আগে এবং তিনি কোনো বক্তব্য রাখার আগে, কোনো ভাষণ দেওয়ার আগে এই গান বাজাতে হবে। যে কোনো সরকারি অনুষ্ঠানে, বিশেষত যেখানে পতাকা উত্তোলন করা হবে সেখানে এই রাষ্ট্রগীত বাজাতে হবে এবং তার 6টি স্তবক বাজাতে হবে, এবং তখন প্রত্যেককে দাঁড়িয়ে অর্থাৎ স্ট্যান্ডিং অভেশনে দিতে হবে এই রাষ্ট্রগীতকে। আমরা দেখেছি যে বন্দে মাতরম নিয়ে বিস্তর রাজনীতি হয়েছে, এবং একই সঙ্গে বন্দে মাতরমকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পালনও করা হচ্ছে। তার কারণ বন্দে মাতরমের 150 বছর চলছে এবছর, এবং গোটা দেশে বন্দে মাতরমকে নিয়ে উদযাপন করা হচ্ছে। কখনো সংসদে বন্দে মাতরমের 150 বছরের নিয়ে আলোচনা করা হচ্ছে, লালকেল্লার প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসছে বন্দে মাতরমের প্রসঙ্গে। এমনকি 2026-এর যে প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ, সেখানেও মূল থিম রাখা হয়েছিল বন্দে মাতরমের 150 বছরকে। এবার একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গাইডলাইন দিয়ে জানিয়ে দেওয়া হলো সমস্ত রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলোকে যে বন্দে মাতরম গাওয়ার নিয়ম কি, এবং কোন কোন ক্ষেত্রে বন্দে মাতরম অবশ্যই গাইতে হবে, এবং তার কোন অংশটা গাইতে হবে। প্রথম 6টি স্তবক গাইতে হবে বলে এমএইচের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অতনু, ধন্যবাদ। যদি সমস্ত সতর্কীকরণ বার্তা থাকে, তেমনি বন্দে মাতরম চালানোর আগে বিজেপি নেতারা যেন বলে দেন যে বন্দে মাতরমটা বঙ্কিম দাস বলে কেউ লেখেননি, ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আর বন্দে মাতরম গাইবার সময় ভুলে যেন বন্দে ভারত গিয়ে না বসে। এটাই এখন বাংলা ও বাঙালি প্রেম দেখাতে হবে। তো নির্বাচনে গতবার ভোটের সময় রবীন্দ্রনাথ চেয়েছিলেন আলখাল্লাপুরে আর বড় গাড়ি দেখে, এবার বঙ্কিম দাস। বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক, করুক বা না করুক। বাঙালি জানে বন্দে মাতরম গান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র ছিল, তাই চিরে ভিজবে না। বাঙালি প্রত্যাখ্যান আগেও করেছে, এদেরকে এবারও করবে। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। ভিন রাজ্যে ইনভেস্টিগেট করতে গিয়ে বাধার মুখে পড়ল কৃষ্ণনগর পুলিশ, রাজ্যের পুলিশ। নয়ডা অর্থাৎ উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্য, সেখানে তদন্ত করতে গিয়ে বাধার মুখে, এমনকি অভিযুক্তকে ধরাই গেল না। কিন্তু কেন? কোন তদন্ত করতে গিয়ে কৃষ্ণনগর থানার পুলিশ, আমার রাজ্যের পুলিশ, তারা নয়ডায়, এবং সেখানে কি কি অভিযোগ উঠছে? বলা হচ্ছে সেখানে পুলিশকে বাধা দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশকে উত্তরপ্রদেশে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্তকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ইমেল এসেছিল, এটা তো ডিফামেশনের কেসে তো সামনে কোর্টে দেখা হয়। হ্যাঁ, না ঠিক আছে, আমাদের উকিল আছে সে না অ্যারেস্ট ওয়ারেন্ট করে হতে পারে, ডিফামেশনে অ্যারেস্ট ওয়ারেন্ট। কোন ওয়ারেন্ট রাখেন? ঠিক আছে, আমি আন্ডারটেক দিচ্ছি, আমি কোর্টে হাজির। ভাই সাহেব,
ये जो है डिफेमेशन मतलब मानहानि का केस है, तो इसमें अरेस्ट कैसे हो सकता है? अगर अनबेलेबल होगा तो अरेस्ट होता है, चाहे वो मामला मैं कहीं नहीं, नॉन बेलेबल कैसे हो सकता है? देखिए हुआ क्या था कि मैंने एक ट्वीट किया था, ठीक है, जो कंप्लेनेंट है उनके बारे में मैंने एक ट्वीट किया था और वो सोशल मीडिया पे काफी वायरल हुआ, ठीक है। वो मेरे ट्वीट करने पे वायरल नहीं हुआ, पहले से ही वायरल था, जो भी रहा तो होगा। मैंने ट्वीट किया, ठीक है, उसमें भी मैंने एलिजेंटली लिखा। एनबीडब्ल्यू पे नहीं, एनबीडब्ल्यू ये कैसे हो सकता है? अब ये तो कोर्ट बताएगा। नॉन अवेलेबल तो कोर्ट में मिलेंगे ना, तो डेट पे उसी की तो लेके जाएगा। देखिए जैसे कल रात को मुझे मिला, इसकी सूचना मिली मुझे, अच्छा। ठीक है, कृष्णनगर वेस्ट बंगाल में है, मैं कैसे पहुंच जाता है एकदम रातों रात? नहीं, उनके पास इशू तो पहला हो गया होगा ना, ये वारंट तो इशू पहला हो गया होगा ना। वो मुझे कैसे उसकी तुम्हें जानकारी? नहीं मालूम है, आपका वकील वगैरह या कोई किया होगा, आपके पास कोई नोटिस वगैरह आए होंगे, नहीं। आप लोगों ने लॉयर तो खड़ा किया होगा ना। हाँ, तो लॉयर जो है, लॉयर की जिम्मेदारी है, नहीं तो आप थोड़ी जितने लॉयर की है। অ্যারেস্টের জন্য এসছে এখানে আমার অমিত মালভিয়ার সাথেও কথা হচ্ছে, আর একজন সুপ্রিম কোর্টের উকিল আছে, ওনার সাথেও কথা হচ্ছে। মহুয়া মৈত্র ও প্রশান্ত কিশোরের একটি চ্যাট ভাইরাল করা হয়। মহুয়া মৈত্র অভিযোগ করেন এই চ্যাট ভুয়ো চ্যাট, এই চ্যাট করা হয়েছে ভুয়ো, তাকে তার সম্মানহানির জন্য, এবং সেই মর্মে তিনি অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে যখন তদন্ত শুরু হয় তখন জানা যায় যে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এই চ্যাটটি ভাইরাল করা হয়েছে, এবং অভিযুক্তকে ধরতে যখন নয়ডায় যায় কোতোয়ালি থানার পুলিশ, তখন তাকে পুলিশকে বাধার মুখে পড়তে হয় এবং অভিযোগ ওঠে অভিযুক্তকে পালাতে সাহায্য করা হয়েছে। 7/2/26 তারিখে আমাদের অনারেবল এমপি ম্যাডাম একটা অভিযোগ দায়ের করেছেন। সুরজিৎ দাশগুপ্ত বলে একজন ভদ্রলোক নয়ডা থেকে ফেক চ্যাট, যেটা এমপি ম্যাডাম আর প্রশান্ত কিশোরের মধ্যে হয়েছে বলে উনি টুইট করেন। আমাদের ডিজিটাল ফরেন্সিক থেকে আমরা টেস্ট করে দেখেছি ওটা পুরো ফেক এবং ফোর্জড, এবং তার উপর আমরা কেস রেজিস্টার করি, আমাদের লোকাল কোর্টকে প্রেয়ার করি এবং লোকাল কোর্ট থেকে ওয়ারেন্ট ইস্যু হয়। এটা তো ওনাকে অ্যারেস্ট করার জন্য যায়, এবং লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্সে যখন আমরা রেড করতে যাই তার বাড়িতে, তাকে বাড়িতে পাওয়া যায়, কিন্তু লোকাল পুলিশ অদ্ভুতভাবে ওখানটাকে পুরো টেনে ওখান থেকে নিয়ে চলে যায় এবং সুরজিৎ দাশগুপ্তকে বাড়ি থেকে পালিয়ে যেতে ফুললি অ্যাসিস্ট করে ইউপি পুলিশ। আজ থেকেই বাবরি মসজিদ নির্মাণ শুরু। বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি শুরু, নির্মাণ কাজ শুরু করবেন হুমায়ুন কবির। 6 ডিসেম্বরই বাবরি মসজিদের শিলান্যাস। 2 বছরে কাজ শেষের টার্গেট হুমায়ুনের। কি পরিস্থিতি, কি ছবি জানার চেষ্টা করব। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, হুমায়ুন কবির তিনি বিগত 6 ডিসেম্বর যে ঘোষণা হয়েছিল বাবরি মসজিদ নির্মাণের বেলডাঙ্গায়, তার আজ থেকে নির্মাণ কাজ শুরু। কিছুক্ষণের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যেই বাবরি মসজিদের মূল ফটক যেটা তৈরি হবে, সেই ফটকের জায়গা নির্মাণ কাজ আজকে এই মুহূর্তে করা হবে। তার আগে কোরআন পাঠ চলছে এবং তারপর কিছুক্ষণের মধ্যে এই নির্মাণ কাজ করা হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে এবং প্রায় 14-15 ফুট একটা জায়গা গর্ত করা হয়েছে, যেখানে মানুষ ইট নিয়ে আসছেন এবং তার প্রস্তুতি চলছে। এবং কিছুক্ষণের মধ্যে হুমায়ুন কবির তিনি থাকবেন, আর কয়েকজন বিশিষ্ট ব্যক্তি থাকবেন বলে হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি মসজিদের যে ইট গাঁথার কাজ, তার যে আজ থেকে নির্মাণ কাজ শুরু হবে। এবং তিনি বলছেন যে তার যে ইঞ্জিনিয়ার বা যারা যে সংস্থার মাধ্যমে এই কাজ হবে, তারা কথা দিয়েছে 2 বছরের মধ্যে এটি সম্পূর্ণ হবে। প্রাথমিকভাবে 3 বছরের টার্গেট থাকলেও 2 বছরের মধ্যে বাবরি মসজিদ নির্মাণ হয়ে যাবে বেলডাঙ্গায়, সেরকমটাই দাবি করেছেন হুমায়ুন কবির। এবং যে হুমায়ুন কবির তিনি ঘোষণা করেছিলেন বিগত 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ, এবং সেদিন যে তার শিলান্যাস হয়েছিল, আজ তার নির্মাণ কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই কোরআন পাঠের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ। 6 তারিখে লাখো লাখো লোক এসেছিল, আজকে এই কাজ শুরু হচ্ছে। মানুষের প্রচুর উৎসাহী আছে। 13 ফুট ডিপ করা হয়েছে, তার উপরে 5 ফুট হাইট হবে। টোটাল 18 ফুট হাইটে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের 14 মিটার হাইট। এটা ফটক গেট, মূল গেট, এর এন্ট্রান্স একদিকে থাকবে, আউটগোয়িং একদিকে থাকবে। 300 ফুট চওড়া আর 19 ফুট। আর 2 বছরের মধ্যে এই কাজ কমপ্লিট। রাজ্য দখল হবে।